স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অপর পাশের ব্যক্তি যে তার কথা এতক্ষণ খেয়ালই করেনি, সে এসবে তোয়াক্কা করলো না। আপন মনেই বকবক করে গেল। সামান্তার দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকালো। তাদের থেকে অনতি দূরেই একটা ফুচকার ভ্যান দেখা যাচ্ছে। মুহূর্তেই চোখ দুটো ছকছক করে ওঠে অপরূপার। লোভাতো দৃষ্টি মেলে রাখে ওদিক পানেই। কতদিন হয়ে গেল মনের সুখে ফুচকা খাওয়া হয় না। ভার্সিটিতে অ্যাডমিশন, কোচিং, পাশাপাশি নিজের টিউশনের জন্য খুব ব্যস্ত সময় পার করেছি ইদানিং। রাস্তায় ফুচকার স্টল দেখতে পেলেও খাওয়ার সময় কিংবা আগ্রহ কোনোটাই জাগেনি মনে। তাই আজকে খাবে বলে মনস্থির করলো। পাশ ফিরে সামান্তাকে ডাকতে নিলেই চমকে গেল, মা কোথায় সামান্তা? তার পাশেই তো এতক্ষণ বক বক করছিল, মুহূর্তের মাঝে কোথায় উধাও হয়ে গেল। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো সামান্তাকে, না, কোথাও দেখা যাচ্ছে না। আবারও ফুচকার ভ্যানের দিকে তাকাতে ভ্যাবাচাকা খেয়ে গেল। ওই তো ফুচকার ভ্যানের পাশেই দাঁড়িয়ে আছে, হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে ফুচকা মামাকে। নিশ্চয়ই ফুচকা বানাতে বলছে। কখন ওর পাশ থেকে উঠে চলে গেল টেরই পায়নি। এই মেয়ে তো তার থেকেও বড় পাগল ফুচকার জন্য। অবশ্য শুধু সামান্তা কেন, প্রতিটা মেয়েই ফুচকার জন্য পাগল। তাদের কাছে এটা কেবল একটা খাবার না, এটা হচ্ছে তাদের এক টুকরো আবেগ, যেটা দেখলে নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে পড়ে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো অপরূপা। ত্রস্ত পায়ে এগিয়ে গেল সামান্তার কাছে। পাশাপাশি আসতেই স্পষ্ট হলো সামান্তা আর ফুচকাওয়ালার কথোপকথন। কি মামা, এতক্ষণ লাগে ফুচকা বানাতে? তাড়াতাড়ি বানাও। অনেক ঝাল দিবে যেন নাকের পানি চোখের পানি এক করে ফেলি। গর্ব করে যেন বলতে পারি, হ্যাঁ আমি ফুচকা খেয়েছি, তাই আমার এই অবস্থা। ফুচকাওয়ালা তার পান খাওয়া দাঁতগুলো বের করে ঠোঁটের কোণে এক চমৎকার হাসি ফুটিয়ে বলল, আচ্ছা আম্মাজান, একটু অপেক্ষা করেন, অহন খালি আইলাম মাত্র, জাল করেই বানাম। কয় প্লেট খাবেন আম্মাজান? সামান্তা পুনরায় কিছু বলতে যাবে তার আগেই চোখ যায় অপরূপার দিকে। দুই হাত বুকে গুছে সরু চোখে তার দিকেই তাকিয়ে আছে। সামান্তা বোকা বোকা হেসে বলল, আসলে আমি জানি তুই আমাকে না পেলে ঠিকই এখানে চলে আসবি, তাই আর তোকে ডিস্টার্ব করিনি। তুই তো আবার প্রকৃতি বিলাস করিস কি না। তারপর ফুচকা মামাকে বলল, মামা, এখন তো আপনার কাস্টমার নাই, তাই আপাতত আপনি আমাদের জন্যই বানাতে থাকেন আর আমরা খেতে থাকি। অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না। অপু, চল আজ একটা বাজি ধরা যাক। যে যত ফুচকা খেতে পারবে সে হলো উইন, আর যে হেরে যাবে সে সকল ফুচকার বিল পে করবে। রাজি? অপরূপা কোচকানো ভ্রু জোড়া সোজা করলো। সে জানে সামান্তা ইচ্ছা করেই এই শর্তটা দিয়েছে, কারণ অপরূপা কখনো সামান্তার সাথে পারবে না, হেরেই যাবে। বিশেষ করে সামান্তা যা ঝালখোর, বাপরে। কিন্তু অপরূপাও হার মানার পাত্রী নয়, তাই রাজি হয়ে গেল। ধীর কণ্ঠে বলল, রাজি, হেরে যাওয়ার জন্য প্রস্তুত হ। সামান্তা একটা বাঁকা হাসি দিয়ে মামাকে ফুচকা বানাতে বলল। তারপর অপরূপাকে বলল, ওকে দোস্ত, যা গিয়ে ওখানটায় বস, আমি নিয়ে আসছি। অপরূপাও আর দ্বিরুক্তি না করে চুপচাপ সামান্তার দেখানো জায়গায় বসে পড়ল। অপরদিকে সামান্তা বেশি করে ঝাল দিয়ে ফুচকা নিয়ে আসলো। তারপর খাওয়া শুরু করলো। প্রথম প্রথম খুব তৃপ্তি করে খেলো অপরূপা, কিন্তু আর এক প্লেট আর খেতে পারছে না। ঝালে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। একবার মুখ তুলে সামান্তার দিকে তাকালো অপরূপা। সেও মুখে ফুচকা ঢুকিয়ে তার দিকে তাকিয়ে আছে। অপরূপাকে তার দিকে তাকাতে দেখে ঝটফট সেটা গিলে ফেললো। তারপর একটা বিজয়ী হাসি হেসে বলল, আমি জানতাম জানতাম তুই খেতে পারবি না। এত ঝাল যে তুই হজমই করতে পারবি না, তা আমি খুব ভালো করেই জানি। এই সমস্যাতে আর পাঙ্গা নিস না। তাও আবার বিষয়টা হচ্ছে ফুসকা। সামান্তা আবারও খাওয়ায় মনোযোগ দিল। অপরূপা যেন তার উস্কানিমূলক কথায় ফুঁসে উঠল। মানছে সে ফুচকাতে খুব একটা ঝাল খেতে পারে না, তা বলে এভাবে সবসময় সামু তাকে নিয়ে হাসাহাসি করবে? ব্যাপারটা ঠিক হজম করতে পারল না অপরূপা। প্রতিবারই বাজিতে হেরে যায় অপরূপার, বিলটাও তাকেই দিতে হয়। তাই এবার মনে মনে জেদ ধরলো, যেভাবেই হোক আজকে তাকে জিততে হবে। তাই আবার খাওয়া শুরু করলো। ইফতি আপন মনে রাস্তা দিয়ে হাঁটছে। তার মনে ঠিক কী চলছে এই মুহূর্তে তা বোঝা সম্ভব না। কেমন একটা দোটানায় ভুগছে। মন বলছে শাওনের সাথে ব্যাপারটা নিয়ে খোলামেলা আলোচনা কর, আবার মস্তিষ্ক বলছে ভুলেও এই কাজ করিস না, যদি শাওন তোকে ভুল বোঝে।
যদি তোদের বন্ধুত্বে ফাটল সৃষ্টি হয়। মন ও মস্তিষ্কের এই যুদ্ধ অতিষ্ঠ করে তুলছে ইফতিকে। কিছুতেই স্থির হতে পারছে না সে। পরক্ষণেই ভাবলো, আচ্ছা, সে যেমন বন্ধুত্বের জন্য 2.5 বছর ধরে গোপনে পুষে রাখা অনুভূতিগুলোকে বিসর্জন দিতেও পিছপা হচ্ছে না, সেখানে শাওন কি পারবে না তার কিছুদিনের ভালো লাগাকে ভুলে যেতে? না, ভালো লাগছে না কিছু। কেন এই মেয়ের সাথে আবার দেখা হলো ওর? এত এত ভার্সিটি থাকতে এখানেই কেন তার ভর্তি হতে হলো? যদি এই ভার্সিটিতে ভর্তি না হতো তাহলে তো আর শাওনের সাথে ওর দেখা হতো না। আর না, শাওনের মনে ওকে নিয়ে সব অনুভূতি তৈরি হতো। সব রাগ খেয়ে পড়লো অপরূপার উপর। ইফতির এই মুহূর্তে ইচ্ছে করছে অপরূপার ওই সুকোমল কপালে ঠাস ঠাস করে 2টা লাগাতে। নিজের এসব উদ্ভট চিন্তা ভাবনার জন্য নিজেকেই কয়েকটি গালি দিল ইফতি। তারপর সামনের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে ভার্সিটির পিছন দিকে চলে এসেছে ইফতি। কিছু দূর এগিয়ে গিয়েই পায়ের গতিবেগ কমিয়ে নিল। তার থেকে অদূরেই ফুচকার স্টলের কাছে বসে আছে অপরূপা এবং সামান্তা। স্পষ্ট দেখতে পাচ্ছে অপরূপার ঝালে লাল হয়ে যাওয়া মুখবিবর। পাশেই সামান্তা তাকে আর না খাওয়ার জন্য বলছে, কিন্তু কে শোনে কার কথা? সে একটার পর একটা খেয়েই যাচ্ছে। ঝালে নাক মুখ লাল হয়ে গেছে আগের থেকে বেশ অনেকটা। একটু পরপর নাক টানছে, চোখ দুটো লাল হয়ে গেছে, থেমে থেমে পানিও গড়িয়ে পড়ছে। অপরূপার এই অবস্থা দেখে সামান্তা শেষে বিরক্ত হয়ে বলল, বোন তুই থাম, আর খাওয়া লাগবে না। আমি হার মেনেছি। এই পার্স আর এই হলো টাকা, আমি বিল পে করে দিচ্ছি। তাও তুই থাম, দয়া করে আর খাস না, পরে অসুস্থ হয়ে যাবি। অপরূপা এবার খাওয়া থামালো। সামান্তার চুপসে যাওয়া মুখটার দিকে তাকালো, চোখে জল নিয়েও হালকা হাসলো। যাক, এতদিনে ওরে হারাতে পারলো, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। মনে হচ্ছে তার সামনে 2টা সামান্তা। সব কিছু কেমন যেন ঘুরছে, চোখ দুটোও কেমন ঝাপসা লাগছে। তাই অবুঝের মতো প্রশ্ন করলো, দোস্ত তুই 2টা হলি কেমনে? তারপর ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, ও মা, এ তো দেখি মামার ভ্যানও 2টা। অপরূপার কথায় সামান্তা ভ্যাবাচাকা খেয়ে গেল। ঝাল খেয়ে কি পাগল হয়ে গেল নাকি মেয়ে? এমন পাগলের প্রলাপ বকছে কেন? সামান্তা কিছুটা সন্দিহান কণ্ঠে বলল, ওপো, আর ইউ ওকে? এমন পাগলের মতো কথা বলছিস কেন? আমার মনে হচ্ছে তোর ঝাল খেয়ে নেশা হয়ে গেছে। লাইক সিরিয়াসলি, মানুষ মদ খেয়ে মাতাল হয়, আর তুই ঝাল খেয়ে মাতাল হলি? আমি 2টা হতে যাব কেন? এই সামো দুনিয়ায় এক কপিই আছে, আর সেটা হলো তোর বেস্ট। কি ভাগ্য রে তোর। আই এম প্রাউড মে। অপরূপা পুনরায় কিছু বলতে যাবে তার আগেই চোখের সামনে ইফতি একটা মিনারেল ওয়াটার বটল ধরল। অপরূপা একবার সেদিকে তাকালো। তার কি সত্যি নেশা হয়ে গেল নাকি? এখানে ইফতি আসবে কিভাবে? এটা ভ্রম নাকি সত্যি তা বোঝার জন্য 2 হাত দিয়ে চোখের জল মুছে চোখ দুটোকে পরিষ্কার করে আবার তাকালো। না, এটা ভ্রম না, স্বয়ং ইফতি তার সামনে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ইফতি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অপরূপার দিকে। এখনো পানিটা না নেওয়াতে বেশ রাগ হলো, অথচ ওকে দেখেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে তার পানি কতটা প্রয়োজন। তাই অপরূপাকে কিছুটা কড়া স্বরে বলল, কি সমস্যা? হ্যাঁ, এখনো পানিটা নিচ্ছ না কেন? অপরূপাও কিছু না বলে ইফতির হাত থেকে ঝটপট পানিটা খেয়ে ফেলল। কিন্তু ঝাল কিছুতেই মিটছে না। তবুও আগের থেকে কিছুটা স্বস্তি মিলেছে। জীবনে কখনো খাও না এগুলো নাকি? এভাবে রাক্ষসের মতো কেউ খায় নাকি? যত সব আনহাইজেনিক খাবার। ইফতির নাক সিটকানো কণ্ঠস্বর শুনে তার দিকে তাকালো অপরূপা, অতঃপর বলল, জীবনে কোনোদিন খেয়েছেন এগুলো? মনে তো হয় না, খেলে বুঝতে পারতেন এগুলোর স্বাদ। ইফতি আবারও নাক উঁচু করে বলল, আই এম নট ইন্টারেস্টেড। এসব আনহেলদি খাবার আমি কখনোই খাই না। অপরূপা কিছু বলল না, কেবল একটা মুখ ভেঙচি কাটলো। তারপর সামান্তার দিকে তাকালো, যেন এখনো অবাক চোখে তাকিয়ে আছে ইফতির দিকে। 2 চোখে স্পষ্ট ফুটে উঠেছে তার মুগ্ধতা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট, ব্লু ডেনিম প্যান্ট, বাঁ হাতে আটসাট করে লাগানো রয়েছে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি। রোদ চশমাটা খুলে বুক পকেটে গুজে রাখা। চোখে মুখে লেপ্টে রয়েছে ক্লান্তির রেশ। দুপুরের কাঠ ফাটা রোদে ঘেমে উঠেছে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। বোধ হয় আর কিছুদিন পরই শীতের আগমন ঘটবে, তাই এখনো রোদের এত প্রখরতা। এই একটা মানুষকে দেখলেই সামান্তার কেমন যেন অস্থির অস্থির লাগে, যা সেই প্রথম দিন থেকেই হয়ে আসছে তার সাথে। জীবনে বহু ক্রাশ খেয়েছে সে, কিন্তু ইফতির স্মার্টনেসের পাশাপাশি ইগোতে আটকে গিয়েছে সে। চোখ বুঝে ইফতিকে তার ক্রাশ লিস্টে প্রথম সারিতে বসিয়ে দিল সামান্তা। অপরূপা সামান্তার হাব ভাব খেয়াল করে গলাটা একটু জোরে খাঁকড়ে দিল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এতে করে ধ্যান ভাঙে সামান্তার। অপ্রস্তুত হেসে অপরূপার দিকে তাকালো। একবার ইফতির দিকে তাকালো সামান্তা, তার দিকেই সরু চোখে তাকিয়ে আছে ইফতি। ইফতির চাহনি দেখে খানিকটা থতমত খেয়ে গেল সামান্তা। যে ধুরন্ধর ইফতি, আবার বুঝে ফেলেনি তো যে এতক্ষণ নির্লজ্জের মতো তার দিকেই তাকিয়েছিল। না রে, ওকে নিয়ে বিশ্বাস নেই। সেদিন ভার্সিটির কথা মনে পড়তেই মুখটা চুপসে গেল সামান্তার। কি লজ্জাটাই না পেয়েছিল। এখন তাড়াতাড়ি ওর সামনে থেকে যেতে পারলেই বাঁচে। বলা তো যায় না কখন আবার কি বলে ফেলে। তাই অপরূপার হাত ঝাঁকিয়ে আটকে আসা কণ্ঠে বলল, দোস্ত চল, অনেকক্ষণ হয়েছে, এবার বাড়ি যাওয়া যাক। অপরূপা একবার ইফতির দিকে তাকালো। সে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভিতরে যে কি চলছে সেটা কি বুঝতে পারলো অপরূপা? যদি পারতো তাহলে হয়তো এভাবে এতক্ষণ তার সামনে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। এক ছুটে পালিয়ে যেত এখান থেকে। চল। অপরূপা আর সামান্তা একসাথে চলে গেল। সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইফতি। ঠোঁটের কোণে রয়েছে স্মিত হাসি, যেন এতক্ষণে মন ও মস্তিষ্কের করা যুদ্ধের ফলাফল পেয়েছে সে। বুঝতে পেরেছে তার নিজের চাওয়া এবং ইচ্ছাটাকে। এতক্ষণের সব চিন্তা ভাবনা যেন মুহূর্তেই ফানুষের মতো উড়ে গেল, অথচ কিছুক্ষণ আগে এই মেয়েটিকে নিয়েই ছিল তার সকল চিন্তা ভাবনা। ইফতি সেদিক থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে পা বাড়ালো। বিড়বিড় করে আওড়ালো গুটি কয়েক বাক্য। নারী বড় রহস্যময়ী। যে নারী দিন শেষে কারো প্রশান্তির উপকরণ, সেই নারী আবার গভীর রাতে অন্য কারোর দীর্ঘশ্বাসের কারণ। ক্লাসরুমে চুপচাপ বসে আছে অপরূপারা চারজন। সামান্তা, ইনায়া, তুবা ওরা ট্যুরে যাওয়া নিয়ে বিভিন্ন প্ল্যান করছে। কিছুক্ষণ আগে সবাই একসাথে টাকা জমা দিয়ে এসেছে, আর মাত্র 2 দিন পরেই সিলেটের উদ্দেশ্যে তারা রওনা দেবে। 3 রাত 2 দিন সেখানে অবস্থান করবে, তারপর আবারও ফিরে আসবে নিজ শহরে। শুধু যে তারাই ক্লাসে প্ল্যানিংয়ে ব্যস্ত এমন নয়, আশেপাশে মোটামুটি সবাই এটা নিয়েই আলোচনা করছে। অপরূপা একবার হাত ঘড়িতে সময় দেখে বলল, আমাকে আজ একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তোরা গল্প কর, উঠছি আমি। বেঞ্চ থেকে কাঁধে ব্যাগটা তুলে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। বাকি 3 জন গল্প থামিয়ে তার দিকে সন্দিহান চোখে তাকালো। ভার্সিটির ছুটি হতে তো এখনো ঢের বাকি, তাহলে এত তাড়াতাড়ি কোথায় যাবে? তোমার সন্দেহটা চাপিয়ে না রেখে অপরূপাকে বলে উঠল, ভার্সিটি ছুটি হতে এখনো 1.5 ঘন্টা বাকি, এত তাড়াতাড়ি কেন যেতে চাচ্ছিস? অপরূপা একবার সবার দিকে তাকালো। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখপানে। অপরূপা ছোট্ট একটা শ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, ফায়াজদের বাসায় যাব। আজ সন্ধ্যায় ফারিনের জন্মদিন, ওদের জন্য কিছু গিফট কিনবো মল থেকে, পরে ওদের বাসায় যাব। অনুষ্ঠান তো সন্ধ্যা থেকে, তাহলে এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস? অপরূপা দিদি বিরক্ত নিয়ে বলল, উফ শামু, আমি তো শুধু ওইখানে যাওয়ার জন্য যাব না, আমি ওদের টিউটর। ওরা অনেক ভালোবাসে আমায়। ফারিন ফায়াজ বারবার ফোন করে বলে দিয়েছে যেন দুপুরেই ওদের বাসায় চলে যাই। ওদের আম্মুও বলেছেন তাকে যেন একটু সাহায্য করি গিয়ে। এখন না গেলে বেয়াদবি হবে না? তাহলে আমরা থেকে কি করব? চলো আমরাও চলে যাই। এই না, তোরা থাক, ইম্পর্টেন্ট ক্লাস আছে আজকে। তোরা নোটসগুলো কালেক্ট করে আমায় দিয়ে দিস। সবাই একসাথে চলে গেলে তো আর হবে না। আর তাছাড়া 2 দিন পর ঘুরতে যাওয়া হবে, যদি এই বিষয়েও কিছু বলে। অপু একদম ঠিক বলেছে। একটু পর ইপ্তি ভাইয়ারাও আসতে পারে কিছু জরুরি দিক নির্দেশনা দেওয়ার জন্য। ইফতির কথা শুনে সামান্তার চোখ দুটো চকচক করে ওঠে। ভার্সিটিতে আসার পর থেকেই চোরা চোখে আশেপাশে একবার চোখ বুলিয়ে এসেছে, কিন্তু কোথাও দেখতে পায়নি। যাক, এখন অন্তত একটু চোখের দেখা দেখতে পারবে ভেবেই খুশি হয়ে গেল। কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ টিকলো না ইনায়ার না কোচ শব্দে। শাওন ভাইয়ারা আসতে পারে, কিন্তু ব্রো আজ আসবে না। ওই যে সিফাতকে নিয়ে একটু বের হবে। আচ্ছা, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গিয়েছে, তোরা থাক, গেলাম আমি। অপরূপা আর পিছু ফিরল না, ঝটফট এগিয়ে গেল সামনের দিকে। কে জানে কখন কি বলে আবার আটকে দেয়। ভার্সিটি থেকে বেরিয়ে ক্যাম্পাসে এসে থামল অপরূপা। চোখটা ঘুরিয়ে বটগাছের নিচে একবার তাকালে কেউ নেই এখানটায়, অথচ সব সময় ইফতিদের এখানেই বসে থাকতে দেখা যায়। মাঝে মাঝে তো অপরূপা ভাবে যে ওরা সারাক্ষণ আড্ডা দিয়ে বছর শেষে ক্লাস টপার হয় কিভাবে। মাথাটা ঝাঁকিয়ে ফোঁস করে একটা শ্বাস ফেলল। সে কেন এত সব ভাবতে যাবে? আজকাল নিজের অজান্তেই সারাক্ষণ মাথার ভিতর ইফতির কথা ঘুরপাক খায়। এতে প্রচণ্ড বিরক্ত সে। তার মাথা
চিন্তাও করবে তাকে নিয়ে, তার আপনজন, তার একান্ত প্রিয়জনদের নিয়ে। কিন্তু সেসব বাদ দিয়ে সারাক্ষণ এই মানুষটা জেগে বসে থাকে তার মাথায়। আজকাল মস্তিষ্কটাও মির্জাফরগিরি শুরু করে দিয়েছে। যাদেরকে নিয়ে ভাবতে চাইছি না তাদের কথাই আমাদের মাথায় বেশি করে ঘুরপাক খাচ্ছে। এতে শুধু অতিষ্ঠ নয়, অপরূপা প্রচণ্ড মাত্রায় বিরক্ত। আর কিছু না ভেবে বের হয়ে গেল ভার্সিটি থেকে। ড্রয়িং রুমের এক কোণে সোফায় হেলান দিয়ে বসে আছে ইফতি। ব্যস্ত ভঙ্গিতে ফোনে গেম খেলছে। পাশেই তার দিকে তাকিয়ে আছে শিফাত। গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে ইফতির খেলা দেখছে, কিন্তু কিছু বুঝতে পারছে না, তাই ঠোঁট উল্টে বলল, এসব কি করছেন আপনি? আমি কিছু বুঝি না। চলুন আমরা কার্টুন দেখি। ইফতি একবার তার দিকে তাকালো, পরপর গেম খেলায় মনোযোগ দিয়ে বলল, এসব বড়দের খেলা, তুমি বুঝবে না। টিভি চালিয়ে কার্টুন দেখো। শিফাতও কিছু না বলে টিভি চালিয়ে কার্টুন দেখতে লাগলো। কিছুক্ষণ পর আবার টিভি অফ করে চলে গেল রান্নাঘরের দিকে। সেখানে সাফিয়া ইফতির জন্য পপকর্ন ভাজছে। শিফাত চুপচাপ গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে রইল। তার এখানে ভালো লাগছে না একদম, ইচ্ছে করছে নিজের গ্রামে চলে যেতে। সেখানে তো তার অনেক খেলার সাথী আছে, কত খেলাধুলা করতো তারা একসাথে। কিন্তু এখানে তো তার সাথে কেউ খেলে না, সারাক্ষণ টিভি দেখে সময় কাটাতে হয়। ইফতির সাথে যাও মাঝে মাঝে কথা বলে, কিন্তু ইনায়ার ধারে কাছেও ঘেঁষে না শিফাত। ইনায়াকে কোনো এক অসঙ্গত কারণেই ভীষণ ভয় পায় শিফাত। সাফিয়া একবার ছেলের দিকে তাকিয়ে তার হাতে পপকর্নের বাটিটা তুলে দিয়ে বলল, ইফতিকে দিয়া এটা। শিফাতও বাধ্য ছেলের মতো বাটি হাতে নিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে সাফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা আগে এত চুপচাপ ছিল না, খুব ডানপিটে স্বভাবের ছিল, কিন্তু তার বাবা মায়ের ঝগড়াঝাটি নিজ চোখে দেখার পর থেকেই কেমন চুপচাপ হয়ে যায়। সারাক্ষণ কেমন জানি একটা ভয়ে থাকতো। শিফাতের বাবা যখন বাড়িতে থাকতো তখন শিফাত ঘর থেকে বেরিয়ে যেত, কারণ তার ছোট্ট মস্তিষ্ক ঠিক আন্দাজ করে নিত যে এখন তার বাবা মা ঝগড়া করবে। স্বামী স্ত্রীর মধ্যেকার ঝামেলা সন্তানদের সামনে না আনাই ভালো, এতে করে তাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই এই বিষয়ে সকলের সাবধান হওয়া উচিত। শিফাত গিয়ে ইফতির পাশে বাটিটা রাখলো, তারপর সেও গিয়ে এক কোনায় চুপচাপ বসে রইল। ইফতি ফোনটা পকেটে ঢুকিয়ে বাটিটা হাতে তুলে নিল, তারপর পপকর্ন খেতে খেতে শিফাতের দিকে তাকালো। শিফাতকে ভালো করে দেখে নিয়ে বলল, মন খারাপ কেন চ্যাম্প? ভালো লাগছে না। ইফতি কিছুক্ষণ ভেবে বলল, ঘুরতে যাবে? ঘুরতে যাওয়ার নাম শুনে শিফাতের চোখ দুটো চকচক করে উঠল। চোখে মুখে খুশির রেশ ফুটিয়ে বলল, যাব। যাও, মাকে বলো তৈরি করে দিতে। আচ্ছা। ইনায়াদের ক্লাসে এসেছে শাওন, তাকরিম সহ আরও কিছু সিনিয়র স্টুডেন্ট। ঘুরতে যাওয়া সম্পর্কেই কিছু জরুরি কথা বলছে তারা, কিন্তু শাওন চুপচাপ দাঁড়িয়ে আছে। বারবার এদিক ওদিক তাকিয়েও কাঙ্ক্ষিত মুখখানার দেখা মিলল না, তাই হতাশ হয়ে দাঁড়িয়ে আছে তাকরিমের পাশে। সকাল 8টায় ভার্সিটি থেকে 3টা বাস রওনা দেবে সিলেটের উদ্দেশ্যে। 7:30টার ভিতরে সকলকে ভার্সিটিতে উপস্থিত থাকতে হবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে সবাই চলে গেল ক্লাস থেকে, কিন্তু শাওন গেল না। সে সামান্তার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার সাথে যে সবসময় থাকে ওই মেয়েটা যাবে না ট্যুরে? আজ তো ভার্সিটিতে দেখলাম না। সামান্তা কেমন অদ্ভুত চোখে তাকালো শাওনের দিকে। ইফতির সাথে দেখেছে ওকে, তাই চিনতে খুব একটা অসুবিধা হলো না যে এটা ইফতির বন্ধু হবে, কিন্তু অপরূপার কথা জিজ্ঞেস করছে কেন তা ঠিক বোধগম্য হলো না। তাই কিছুটা সন্দেহান হয়ে বলল, যাবে না কেন? অবশ্যই যাবে, ওর কিছু কাজ আছে তাই ভার্সিটি থেকেই চলে গেছে। কিন্তু আপনি ওর কথা জিজ্ঞাসা করছেন কেন? শাওন কিছুটা আমতা করে বলল, এমনি জিজ্ঞেস করলাম, সবাই যাবে তো তাই জিজ্ঞেস করছিলাম যে ও যাবে কি না। আচ্ছা আমি যাই, তাকরিম ডাকছে আমায়। মিথ্যে বলে কোনো রকম পালালো শাওন। পাশে যে ইনায়া তার দিকে এতক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল সেটা প্রথমে খেয়াল না করলেও সামান্তাকে প্রশ্ন করার পর ঠিক লক্ষ্য করেছে। আর যাই হোক না কেন, বন্ধুর বোনের সামনে তো আর অপরিচিত কোনো মেয়ের সাথে এভাবে কথা বলা যায় না। তাই মূলত তড়িঘড়ি করে পালালো একরকম। কোলাহলপূর্ণ রাস্তাঘাট, ব্যস্ত হয়ে এদিক থেকে ওদিক হর্ন বাজিয়ে ছুটে চলেছে গাড়িগুলো।
আজ খুব একটা রোদ ওঠেনি, তাই হালকা হালকা ঠান্ডা লাগছে। চারপাশের ব্যস্ত নগরী দেখতে এতটাই বিভোর ছিল যে কখন রিক্সা এসে মলের সামনে থামিয়েছে খেয়ালই করেনি। রিক্সাওয়ালার ডাকে ধ্যান ভাঙে, ভাড়া মিটিয়ে চলে গেল মলের ভিতরে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।